এখন যখন মুসলিমরা বলছে গরু কিনবো না, আমরা কোরবানি দেবো না, এখন তাদের মধ্যে হাহাকার তৈরি হচ্ছে, সিএ হওয়ার পরে সব মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে। এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক ভাবে এটা হয়েছে। যুদ্ধ আমরা করতে পারবো না, মন্ত্রী হইতে গেলেও নাকি ওখান থেকে বলতে হয়, তো একজন উপমন্ত্রী হইলেও নাকি ওখান থেকে বলতে হয়। তার মানে এরা বোঝাতে চায় যে আমার দেশের যা কিছুই হোক না কেন, আমরা কিছুই না, সব কলকাঠি ওইখান থেকে নাড়ে। শুভেন্দু অধিকারীর বিষয়টা তো সে আমাদের দেশে একটা একরকম মানে ক্লাউন পার্সনের মতো আমাদের দেশের মানুষের চোখে তাকে দেখে বাইরের। সে আগে দেখা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দু যারা ছিল, হিন্দু সম্প্রদায় যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন, মায়ের থেকে মাসির দরদ বেশি, এই টাইপের কিছু ব্যাপার স্যাপার বলতো। এখন ইদানিং আপনাদের কথা তো বলে না, শুধুমাত্র শেখ হাসিনার বিষয়ে সে খুব ব্যস্ত, নির্বাচনের পর থেকে আগ পরের। তার আসলে সম্পর্ক বা স্বার্থটা বাংলাদেশে কিসের ছিল বা কিসের রয়েছে? এখন আবার সেখানকার যে মুসলিমরা রয়েছে তাদের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, গরু খাওয়া যাবে না, গরু কুরবানি দেওয়া যাবে না, এসব কিছুর পর এখন আবার বলছে যে কোনো সময় বাংলাদেশকে ধরে ধরে পাঠিয়ে দিবে। এই যে এসব কারণে দ্বিপাক্ষিক একটা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে, কি বলে মনে করেন কিনা? না, উনি তো আসলে অত্যন্ত মানে কৌশলী রাজনীতিবিদ, নীতি আদর্শের কোন ধার ধারি না এবং তাতে সফল। এখানে পশ্চিমবাংলায় বিজেপি আসছে অন্যান্য জেলায়, অন্যান্য প্রদেশে বহু আগে, কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু এখানে বিজেপি কিংবা ওই যে আরএসএস কিংবা বিশ্ব হিন্দু পরিষদ দাঁড়াতে পারছিল না। তো সেইটাই উনি একটা পিনিক সৃষ্টি করে, না যে বক্তব্য দিলে সাধারণ জনগণকে উত্তেজিত করা যায়, মানে মানুষের মধ্যে খেপিয়ে তোলা যায়, এই ধরনের বক্তব্যগুলো কিন্তু উনি সেই সময় প্রয়োগ করেছে, তাতে হিতাহিত জ্ঞান শূন্য ভাবেই, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, এবং এতে কিন্তু উনি সফল। এবং এখন কিন্তু উনি বলছেন যে বাংলাদেশের ব্যাপার হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে, এখন আর আমি কথা বলবো না। এই কয়েকদিন আগে উনি এটা বলেছেন। এই যে গরুর বিষয়টা নিয়ে দেখেন উনি যেটা বলছে, বলছে যে প্রকাশ্যে মানে গরু জবাই নিষিদ্ধ, এমনি কিন্তু কোরবানি দিতে নিষিদ্ধ করছে এমন না। কিন্তু এইখানে আবার অপর পক্ষ এটাকে ক্ষিপ্ত করে তুলে বিভিন্ন মাওলানা এদের দিয়ে বলছে যে না, আমরা গরু কোরবানি করবো না। এতে আরো তার লাভ হয়ে গেছে, মানে হিন্দু জাতীয়তাবাদী যারা, তারা কিন্তু আরো বেশি উৎসাহিত বোধ করতেছে এই বিষয়গুলো নিয়ে। তো এইগুলো মূলত হচ্ছে শুভেন্দু অধিকারীর মূল বিষয়। আর সবচাইতে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভারত মনে মনে মনেই মাথার মধ্যে একটা ভারত নির্ভরশীলতা কাজ করে। সে বুঝতে পারে না যে আমি একটা স্বাধীন মানে মানুষ, আমি একটা স্বাধীন দেশ। এইটা না, আমরা বিভিন্ন সময় আসি, বিভিন্ন তদবির এর টদবির করে কারণ বলে কি? এই দাদা। যে মনস্তাত্ত্বিক, আপনি চমৎকার কথা বলেছেন। এই মনস্তাত্ত্বিক এই নির্ভরশীলতাটার কারণ কি? আপনি ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি ভারতকে প্রয়োজন মনে করেন? আমি যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি ওই বিষয়টাই বলি যে এইখানে হলো কি, এর মধ্যে দুটো দুষ্ট চক্র আছে। একটা হচ্ছে তাদের প্রচারণা, দুষ্ট চক্র হচ্ছে যে সে ঘুষ নিয়ে একজন লোকের প্রমোশন দিবে, কিন্তু এই ঘুষের টাকাটা জায়েজ করতে বলে, বলে যে দেখেন এটা তো এখান থেকে হবে না, ওখান থেকে বলতে হবে। ফলাফলটা কি হলো, সেই লোকটার টাকাটা নিচ্ছে সে, কিন্তু দায়টা ফেলাচ্ছে ভারতের উপরে, যে যাতে আমার এটা না করে। এবং আমি দেখলাম যে একটা প্রমোশন থেকে আরম্ভ করে, নিয়োগ থেকে আরম্ভ করে, এমনকি তারেক রহমান দেশে আসবে সেটাও ভারতের উপর একটা মুচলেখা দিয়ে আসবে, এইরকম একটা সবার মনে এইটা, যে ওইখানে উনি গ্রিন সিগন্যাল দেওয়ার পরে আসছে। এই যে মানসিকতা, এবং বেশিরভাগ মানুষের মধ্যেই, যারা সরকারি চাকরি করে, বড় বড় পদে থাকে, মন্ত্রী হইতে গেলেও নাকি ওখান থেকে বলতে হয়, তো একজন উপমন্ত্রী হইলেও নাকি ওখান থেকে বলতে হয়। তার মানে এরা বোঝাতে চায় যে আমার দেশের যা কিছুই হোক না কেন, আমরা কিছুই না, সব কলকাঠি ওইখান থেকে নাড়ে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের ব্যর্থতা। এরা নিজেরা ক্ষমতা লোভী, দেশপ্রেমিক না। এরা মনে করে কি যেন তেন ভাবে কার মাধ্যমে কিভাবে আমার চেয়ারটা দখল করতে হবে, এই মানসিকতার জন্যই এরা কিন্তু এই পরনির্ভরশীল অবস্থায় থাকে। আমরা মনে করি না যে এর জন্য যে ভারতকে আমাদের দরকারি কোনো কিছুই না। ভারতের এখান থেকে আমাদের যে বাণিজ্য, সে বাণিজ্য সারা পৃথিবীর সঙ্গে আমাদের বাণিজ্য আছে। বাণিজ্য আমরা কিনবো, তারা বেচবে, তাদেরও লাভ আমাদেরও লাভ। এমন না যে তাদের ওখান থেকে আমরা সবকিছু ফ্রি পাই। এমনি অনেক সময় আমাদের বিভিন্ন মিডিয়া টিডিয়া দেখি যে ভারত দিচ্ছে বলে আমরা খাচ্ছি, মানে এমন মনোভাব যে ভারত এমনি এমনি দিচ্ছে, তা তো না। আমরা দেখলাম যে ওইখানে পেঁয়াজ, সেই পেঁয়াজ চাষিরা আত্মহত্যা করতেছে যখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ আছে। তার মানে তারাও তো আমাদের উপর নির্ভর করেই এই পেঁয়াজ চাষ করছে, গরু এবং সেটা যদি ব্যবসায়ীরা বিক্রি না হয়। গরু গরু ব্যবসায়ীরা ইয়ে হচ্ছে কেন তাহলে? হ্যাঁ, ইদানিং গরু ব্যবসায়ীরা ওই জিনিসগুলো দেখছে। যারা ব্যবসা করছে তারা মনে করছে যে আমরা এই কোরবানির ঈদের সময় এই গরুগুলো বিক্রি করবো, টাকা পয়সা পাবো,
এরা লোন নিয়েছে, তারপরে বিভিন্ন জায়গাতে তারা ধার কর্জ করে গরু পুষেছে। এখন যখন মুসলিমরা বলছে গরু কিনবো না, আমরা কোরবানি দেবো না, এখন তাদের মধ্যে হাহাকার তৈরি হচ্ছে। এটা নিয়ে আবার অন্য পাল্টাও যুক্তি করতেছে তারা তাদের দেশপ্রেম নিয়ে। আবার ওই মৌলবাদ মানে যারা হচ্ছে ধার্মিক গ্রুপ যারা, তারা ব্যঙ্গ বিদ্রোহ করতেছে, বলছে মুসলিমরা তো শুয়োর মানে হিন্দুদের উপলক্ষ করে মানে শুকর পালন করে হিন্দুদের কাছে বিক্রি করে, সেটা করে না। তারা তাদের ধর্মটাকে যথার্থ মানে, আমরা কেন মানি না? আপনার গলায় তুলসীর মালা, মাথায় তিলক, কপালে তিলক দিচ্ছেন, আবার গরু পুষিয়ে কুরবানির জন্য আপনি বিক্রি করবেন, তাহলে তাদেরকে নিয়ে এই ব্যঙ্গ বিদ্রোহ হচ্ছে। তো সবকিছু মিলিয়েই যে বিষয়টা, আমরা মনে করি কি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সার্কটা করছিল না, ওইটাকে যদি কার্যকর করা যেত তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা, বিশেষ করে এই যে পররাষ্ট্রনীতি, উভয় দেশের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, তো এইগুলো সবকিছুই সমাধান হতে পারতো যদি সার্কটাকে সত্যিকার অর্থে কার্যকর করা যেত। এবং এইটার উভয় দেশের মানে জনগণকে সাথে নিয়ে, মানে আমাদের এখানে তো ছিল বাংলাদেশের একটা দলকে তারা প্রায়োরিটি দিত, এবং এখনো কিন্তু তাদের মনোভাব অনেকটা তাই, যেটা শুভেন্দু যে অধিকারী উনি কিন্তু ওইভাবেই বলতে চান। যেমন এর আগে একটা বললো যে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে স্যালুট দিয়েই তাকে নিয়ে যেতে হবে। এইগুলো কিন্তু আসলে হয় কি, যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে যায়, এখান থেকে যাওয়ার পরেও ওদের মাথার মধ্যে ওই আওয়ামী লীগ ভাব থাকেই। এইগুলো বললে পরে ওনার ভোটটা মানে জোগাড় করার সুবিধা হয়, যে কারণে উনি এই সমস্ত বক্তব্যগুলো যত দিয়েছে তত বেশি ওনার প্রচারণাটা বাড়ছে, তত বেশি ভোটগুলো উনি কালেক্ট করতে পারছে আর কি। উনি খুব কৌশলী, আপনার তৃণমূলে থাকতেও কৌশলী ছিল, এখানে এসেও সেই কৌশলী। তো সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে ওইখানকার রাজনৈতিক নেতারা যা করছে সেটা উনাদের ব্যক্তিগত স্বার্থে করছে, আর আমাদের এখানে কিছু দুষ্ট রাজনৈতিক নেতা আছে। স্বার্থে আবার তারা বাংলাদেশি বলে বলে অনেকেরই পুশ ইন করবার চেষ্টা করবে, সেটিকে কিভাবে তাহলে ফেস করবে বাংলাদেশ? এটাও তাদের, এটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের তো কার ক্ষতি হলো কার লাভ হলো তাদের এটা দেখার রাজনৈতিক দরকার নেই। কৌশল এক জিনিস, কিন্তু রাজনৈতিক কৌশলের জন্য যদি সরাসরি আমরা এফেক্টেড হই, সেখানে আমরা কি এখন যুদ্ধে জড়াবো? তারা ওইখান থেকে বাংলাদেশি বলে বলে হিন্দুরা যারা গেছে বাংলাদেশি বলে পরিচয় দিয়ে ওইখানে হিন্দু পরিচয় দিয়ে থাকার চেষ্টা করেছে, তাদেরকে তো বাংলাদেশে পাঠিয়ে দিবে, কারণ তারা বাংলাদেশি। আর আমরা এখান থেকে এদিকে ধাক্কা দিব, আমরা ওদিক থেকে তারা ধাক্কা দিবে, এভাবে কি চলবে এখন? এইভাবে চলবে বলতে গেলে এগুলো তাদের মুখরোচক গল্প। ওই যে এর আগে বলছো সিএ হওয়ার পরে সব মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে, কিন্তু বাস্তবতা কিন্তু কেউই আসে নাই। এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক ভাবে এটা হয়েছে। যুদ্ধ আমরা করতে পারবো না। আমি মনে করি এটার একমাত্র সমাধান সার্কটাকে মানে সুপ্রতিষ্ঠিত করা, এবং সেটা কার্যকর করলেই সব সমস্যার সমাধান হবে, আমার বিশ্বাস।